ভাবছিলাম কার্ড কেন এরকম করেছেন। কান্ট যে প্রথমে আর্গুমেন্ট গুলো বলেছেন, তারপরে সেখানে কন্ট্রাডিকশন দেখিয়েছেন প্রত্যেক ক্ষেত্রে, এবং শেষে গিয়ে উত্তর দিয়েছেন। তার একটা জেনারেল কারণ হচ্ছে এই যে আর্গুমেন্ট গুলোর কিছু জেনারেল কথা বলার আছে আর্গুমেন্ট গুলো নিয়ে। কান্ট একজন সিস্টেম বিল্ডার। আচ্ছা, আগে বলে নিই যে এটা হচ্ছে 44th লেকচার, 44 নম্বর লেকচার। আজকে তারিখটা হচ্ছে 11/8/25। তো আর কিছু জেনারেল প্রিন্সিপাল আছে, সেগুলো নিয়ে বলছেন। এখন দেখো, একটা জিনিস খেয়াল করে দেখবে যে মানে এই অংশটা, গ্রন্থের এই অংশটা কান্ট সবচেয়ে বেশি জোর দিয়েছেন, বা সবচেয়ে বেশি কালি খরচ করেছেন, সবচেয়ে বেশি লিখেছেন এই অংশটা নিয়ে। তার কারণ একাধিক। একটা কারণ, তার যে ট্রান্সেন্ডেন্টাল এস্থেটিক এবং ট্রান্সেন্ডেন্টাল অ্যানালিটিক, সেটা তার কাছে পুরো ছবির মতন তৈরি। এখন সেই ছবিটা তার মাথায় আছে। সায়েন্স তিনি জানেন, ম্যাথমেটিক্স জানেন, তখনকার সায়েন্স তখনকার ম্যাথমেটিক্স, এবং এই ছবিটাও তৈরি। কাজেই সেটা লিখতে তার তেমন বেগ পেতে হয়নি, এবং সেখানে খুব বেশি ফাঁক ফোকর ধরা যায় না। কিন্তু এইখানে অন্যের ভিউ নিয়ে আলোচনা করছেন, নিজের ভিউটা পরে বলবেন, যেখানে উত্তরটা বলবেন, এবং সেখানে প্রচুর তোমরা ফাঁক ফোকর খুঁজে পাবে। সেটা বলাই বাহুল্য। কারণ তিনি ওই ট্রান্সেন্ডেন্টাল এস্থেটিক বা অ্যানালিটিক, যেটাকে আমি বলবো ওর পজিটিভ ফিলসফি, ওর পজিটিভ ফিলসফিটার ভিতর অনেক অ্যাজাম্পশন আছে, প্রচুর অ্যাজাম্পশন। সেই অ্যাজাম্পশন গুলোকে এখানে ধরে নিয়ে কাজ করছেন। এখন ওখানকার অ্যাজাম্পশন গুলো তুমি যদি বাদ দিয়ে দাও, তাহলে এখানে তার কিছু বক্তব্য দাঁড়াবে না। এটা বলে আমরা ঢুকি। আমরা আরো কিছু প্রারম্ভিক কথা বলবো। সেখানে এই সেকশনের শুরুতে কিছু কথা বলিনি, আমি হয়তো মিস করে গেছি, কিন্তু এখন মনে হচ্ছে বলা দরকার এই অ্যান্টিনোমি প্রসঙ্গে। যেখানে অ্যান্টিনোমি শুরু হচ্ছে, এই ট্রান্সেন্ডেন্টাল ডায়ালেকটিকের 3টে চ্যাপ্টার, মানে প্রথম 3টে চ্যাপ্টার, এই 3টে যে প্রথম চ্যাপ্টারটা হচ্ছে যে যেখানে উনি প্যারালজিজম গুলো নিয়ে আলোচনা করছেন। সেখানে আলোচনা সেলফের বা সাবজেক্টের। প্যারালিজমের প্রথম আলোচনা হচ্ছে সেলফ বা সাবজেক্ট, এটা। এবং সেখানে তিনি কি দাঁড় করালেন তোমরা দেখেছো, যে ওইভাবে অ্যাবসলিউট সেলফ দাঁড় করানো যায় না। অ্যাবসলিউট সেলফ দাঁড় করানো যায় না, যদিও তিনি সাবজেক্টিভিটি মানেন, এবং পরে তিনি আবার সেলফকে এস্টাবলিশ করবেন, কিন্তু এই অর্থে সেলফ নয়, যে অর্থে ওখানে খণ্ডন করা হয়েছে সেই অর্থে সেলফ নয়। এখানে একটা কথা এখানে বলবো, কান্ট প্রিন্সিপালস এর কথা বলেছেন অনেক জায়গায়, বিশেষ করে ট্রান্সেন্ডেন্টাল অ্যানালিটিকের যেটা দুটো ভাগ, অফ অ্যানালিটিক অফ এলিমেন্টস অ্যান্ড অ্যানালিটিক অফ প্রিন্সিপালস। সেখানে আমরা প্রিন্সিপালস গুলো শিখেছি, যে প্রিন্সিপাল গুলো কি, সেগুলো সবই আপ্রায়রাই প্রিন্সিপাল। এখন এখানে একটা মজা আছে, এগুলো সব আপ্রায়রাই প্রিন্সিপাল হলেও আপ্রায়রাই প্রিন্সিপাল অনেক রকমের আছে, যেমন ম্যাথমেটিক্সেও আপ্রায়রাই প্রিন্সিপাল আছে। তার মধ্যে পার্থক্য আছে, সেটা তিনি বইয়ের পরের দিকে গিয়ে করেছেন। এখন আপ্রায়রাই প্রিন্সিপাল গুলো আবার দুরকম হতে পারে। প্রথমত, এগুলো সব শুধু আপ্রায়রাই নয়, সিনথেটিক আপ্রায়রাই প্রিন্সিপাল।
অ্যানালিটিক আপ্রায়ার প্রিন্সিপাল নিয়ে কান্টের কোনো মাথা ব্যথা নেই, আছে, সেগুলো আছে, কিন্তু অ্যানালিটিক মানে এ ইজ এ, এই কথাটা আমরা খুব বিশাল করে প্রমাণ করতে যাই না, কাজে এটা নিয়ে মাথা ব্যথা নেই আমাদের, এটা জেনে আমরা আশ্চর্যও হই না, একটা নতুন কিছু জানলাম ভাবি না। কিন্তু কান্ট যে প্রিন্সিপাল গুলো বলছেন সেগুলো আপ্রায়ারাই, কিন্তু সেগুলো অ্যানালিটিক আপ্রায়ারাই নয়, সিনথেটিক আপ্রায়ারাই। এই সিনথেটিক আপ্রায়ারাই প্রিন্সিপাল আবার দু রকমের হতে পারে, এই কথাটা, এই পুরো ডায়ালেকটিক এই কথাটা মাথায় রাখতে হবে, এই কথাটা পরে খুব করে কাজে লাগবে, তাই এখন থেকে আমি ইনজেক্ট করতে শুরু করছি লেকচারের মধ্যে। সেটা হচ্ছে, একটা হলো কনস্টিটিউটিভ ইউজ অফ সিনথেটিক আপ্রায়ার প্রিন্সিপালস, আর একটা হচ্ছে রেগুলেটিভ ইউজ অফ সিনথেটিক আপ্রায়ার প্রিন্সিপালস। রেগুলেটিভ ইউজ আর কনস্টিটিউটিভ ইউজের মধ্যে পার্থক্য কি, এটা আমি রেফারেন্স বলছি না, কারণ তোমরা ওই এটা সারা বইতে ছড়িয়ে ছিটিয়ে পার্থক্যটা আছে, কারণ একটা জায়গায় নেই। এটা শুরু হচ্ছে, তোমরা যদি একেবারে ট্রান্সেন্ডেন্টাল ডায়ালেকটিকে তো অনেকবার আছে, কিন্তু ইন্ট্রোডাকশনে অনেক অনেক জায়গায় কথাটা আছে। ইন্ট্রোডাকশন মানে কান্টের ইন্ট্রোডাকশন নয়, যেটা অ্যালেন উড আর পল গায়ার লিখেছেন, সেই ইন্ট্রোডাকশন, কথাটা অনেকবার আছে, তোমরা ইন্ডেক্স দেখে সেই জায়গাগুলো খুঁজে খুঁজে তোমরা দেখেও নিতে পারো। কাজে আমি অতগুলো রেফারেন্স এখানে দেখে 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 বলতে পারছি না, তোমরা খুঁজে নিও, খুব সহজ। রেগুলেটিভ প্রিন্সিপালস সার্চ করলেই ওটা পেয়ে যাবে ইন্ডেক্সে। এখন রেগুলেটিভ প্রিন্সিপালস আর কনস্টিটিউটিভ প্রিন্সিপালস, এটা কান্ট খুব স্পষ্ট করে পার্থক্য করেছেন। এখন রেগুলেটিভ প্রিন্সিপাল গুলো কি করে আমাদের? রেগুলেটিভ প্রিন্সিপাল গুলো আমাদের থটকে রেগুলেট করে, ওয়ার্ল্ডের রিয়েলিটি সম্পর্কে কিছু বলে না, আমাদের থটের স্ট্রাকচার সম্পর্কে বলে। খুব ইম্পর্টেন্ট এই পার্থক্যটা, খুব ভালো করে মনে রাখবে। আর সেই একই প্রিন্সিপালকে আমি কনস্টিটিউটিভ অর্থে ব্যবহার করতে পারি। কনস্টিটিউটিভ ভাবে প্রিন্সিপালটাকে ব্যবহার করলে কি দাঁড়াবে? দাঁড়াবে যে আমি ওয়ার্ল্ডের রিয়েলিটি সম্পর্কে কিছু বলছি, সেই প্রিন্সিপালটা রিয়েলিটি সম্পর্কে কিছু বলে। একটা এক্সাম্পল দিলে তোমরা বুঝতে পারবে। সাবজেক্টের এক্সাম্পলটা দিই, যেটা আমাদের পড়া হয়ে গেছে। আমরা ট্রান্সেন্ডেন্টাল অ্যানালিটিকও পড়েছি, আবার প্যারালজিজমও পড়েছি। কাজে সাবজেক্টের এক্সাম্পলে যখন দেখছো সাবজেক্ট, আমরা বুঝছি জ্ঞানের একটা সাবজেক্ট লাগবে, সাবজেক্ট না হলে জ্ঞান হয় না, জ্ঞান তো কারোর হয়, একজন জ্ঞাতা লাগবে। কান্টের কাছে এই জ্ঞাতা লাগবে, এই যে রিকোয়ারমেন্টটা, এই রিকোয়ারমেন্ট একটা প্রিন্সিপাল। জ্ঞাতা একজন জ্ঞাতা থাকে, জ্ঞানের একজন জ্ঞাতা থাকে, এটা প্রিন্সিপাল। এই প্রিন্সিপালটা কনস্টিটিউটিভ নয়, এটা রেগুলেটিভ প্রিন্সিপাল। জ্ঞাতাটা কে হবে, জ্ঞাতার ক্যারেক্টারটা কি, এটা কিচ্ছু বলে না, তাই জন্য এটা রেগুলেটিভ। তাই উনি ওখানেই থেমে গেছেন, এই বলে পজিটিভ ফিলসফিতে এখানেই থেমে গেছেন যে সেটা ট্রান্সেন্ডেন্টাল ইউনিটি অফ অ্যাপারসেপশন। ওই রকম আমাদের সব নলেজের একটা ইউনিটি হয়, ব্যাস, শেষ। ফুল স্টপ, নো মোর। কিন্তু তুমি এই প্রিন্সিপালটাকেই, এই রেগুলেটিভ প্রিন্সিপালটাকে কনস্টিটিউটিভ হিসাবে ইউজ করতে পারো।
যেটাই মূল বক্তব্য হচ্ছে, যেটার খণ্ডনই মূল লক্ষ্য হচ্ছে ওই প্যারালজিজমে। সেখানে কান্ট কি খণ্ডন করছেন? একটা রেগুলেটিভ প্রিন্সিপালকে তুমি কনস্টিটিউটিভ প্রিন্সিপাল হিসাবে ইউজ করছো, মানে জ্ঞানের একজন জ্ঞাতা লাগবে, এটা নিয়ম। তো জ্ঞাতাকে সাবজেক্ট হতে হবে, জ্ঞাতাকে এক হতে হবে, এই যে তোমার দাবিগুলো, এই যে তুমি তার ভেতর তার মেটাফিজিক্সে তাকে নিয়ে আসছো, তার মেটাফিজিক্স মানে অন্টোলজিতে নিয়ে আসছো। মেটাফিজিক্স বলুন, কান্টের মেটাফিজিক্স করছেন, তার অন্টোলজিটা বলছো। এই অন্টোলজিটা হলো তার কনস্টিটিউটিভ ইউজ। কান্ট কিন্তু মেটাফিজিক্যাল ইউজ মানছেন, কারণ প্রিন্সিপালটা ইটসেলফ ইজ মেটাফিজিক্যাল প্রিন্সিপাল, কান্ট নিজে বলবেন, কিন্তু অন্টোলজিক্যাল প্রিন্সিপাল নয়। এখানে আরেকটা পার্থক্য বুঝতে পারছো, মানে মেটাফিজিক্যাল আর অন্টোলজিক্যাল এর পার্থক্যটা কি এখানে? তাহলে তুমি যখন একটা মানে রেগুলেটিভ প্রিন্সিপালকে কনস্টিটিউটিভ প্রিন্সিপাল হিসাবে ধরো, তখন সেখানে একটা ফ্যালাসি হয়। সেই ফ্যালাসি গুলো কান্ট এখানে ধরছে। আমরা দেখেছি রেগুলেটিভ প্রিন্সিপালকে কনস্টিটিউটিভ প্রিন্সিপাল হিসাবে ধরলে কিরকম দোষ হয়, সেটা প্যারালজিজম গুলোর ক্ষেত্রে দেখেছি। অ্যান্টিনমির ক্ষেত্রেও একই রকমের দোষ হবে। কিভাবে হবে সেটা আরো গভীরে গিয়ে পড়লে আমরা বুঝতে পারবো। আরো এখানে কিছু বক্তব্য আছে, সেটা হলো আমি মেনশন করেছি কিনা জানি না, রিপিট করতে দোষ নেই, কারণ কান্ট অত্যন্ত দুরূহ একটা সাবজেক্ট, এবং এত জটিল চিন্তা করতে পারতেন, মানে ভাগ্য ভালো উনি বিয়ে করেননি, না হলে ওর স্ত্রীর জীবনটা বরবাদ হয়ে যেত সম্ভবত। কিছু বুঝতেই পারতেন না, মানে একটা কথা বললে তার ইন্টারপ্রেটারদের ডাকতে হতো যে আমাকে কি বলতে চাইছেন ইনি, এরকম ডাকতে হতো। তো যাই হোক, স্যার, হ্যাঁ বলো। মানে আমি আগের দিন তো ছিলাম না, এই বিষয়টা একটা বিষয় মাথায় আসছে, আমি জানি না, আপনি নিশ্চয়ই বলেছেন। অ্যান্টিনোমিকে আইডেন্টিফাই করার কি রাস্তা, মানে অ্যান্টিনোমি বলতে কি বুঝবো, মানে এটা বলেছি আমি, অ্যান্টিনমি স্ববিরোধিতা মানে আগের ক্লাসে বলেছেন না? হ্যাঁ, এটা আমি বলেছি, সৎ আগে, প্রতিপক্ষ যুক্তি, মানে আচ্ছা তুমি এমন একটা যুক্তি দিচ্ছ তার তুল্য বলশালী প্রতিপক্ষ যুক্তিও আছে, আচ্ছা, এটা হচ্ছে অ্যান্টিনমি। তার মানে তোমার যুক্তি মানা যায় না, ওর যুক্তিটাও মানা যায় না, কারোর যুক্তিটাই প্রতিষ্ঠিত হয় না। ঠিক আছে। তাহলে উনি বলছেন আমাদের চিন্তার স্বরূপটাই এরকম, যে এরকম কিছু অ্যান্টিনমি তৈরি হবে, কাজে রিজনের মধ্যে অ্যান্টিনমি আছে। ব্র্যাডলে বলবেন, একদম স্পষ্ট করে বলবেন, রিজন কন্ট্রাডিকশন ইনটলারেন্ট, মানে রিজন সম্পর্কে, মানে সেলফ সম্পর্কে, অ্যাবসলিউট সম্পর্কে, উনি অ্যাবসলিউট শব্দটা ব্যবহার করেছেন। অ্যাবসলিউটের সেটা সেলফ, অ্যাবসলিউটটা হচ্ছে সেলফ, মানে এরকম সেলফ নয় যে সেলফের কথা কান্ট বলছেন, সেই সেলফ নয়, এটা অ্যাবসলিউট সেলফ। এই সেলফ মানেন না ব্র্যাডলি, অ্যাবসলিউট সেলফ মানেন, ওই যেমন ব্রহ্ম টাইপের একটা কিছু, অ্যাবসলিউট। প্রচুর তখন থিসিস বেরোতো, ব্র্যাডলি ও অদ্বৈত বেদান্ত। এখন যেমন সবাই এসে বলে যে, আমি তো ইন্টারভিউতে যতক্ষণ থেকেছি সবাই এসে বলে, ম্যাক্সিমাম এসে বলে আমি অ্যাবর্শন করব, আমি ইউথেনেশিয়া করব। এখন সবার সেটাই বিষয়, এই জগৎ উচ্ছেদ প্রসঙ্গ হবে, সবাই যদি অ্যাবর্শন করে, সবাই যদি ইউথেনেশিয়া করে, জগৎ উচ্ছেদ প্রসঙ্গ হবে। তো তখন সবাই এসে বলতো আমি ব্র্যাডলি আর অদ্বৈত বেদান্ত করব। ওই অ্যাবসলিউট, ব্র্যাডলির অ্যাবসলিউটের সঙ্গে ব্রহ্মের তুলনা করবে, করে
তখন এটা একটা চল ছিল। সেখানে ব্র্যাডলে ওই অ্যাবসলিউটের বৈশিষ্ট্য বলছেন এটা কন্ট্রাডিকশন ইনটলারেন্ট। তার মধ্যে তার একটাই বৈশিষ্ট্য আমরা জানতে পারি, আর কোনো বৈশিষ্ট্য জানতে পারবো না। যে বৈশিষ্ট্যটা জানতে পারি সেটা হচ্ছে এটা কন্ট্রাডিকশন মানতে পারে না। হেগেলের ক্ষেত্রে আবার অন্যরকম। হেগেলের ক্ষেত্রে কন্ট্রাডিকশন একটা বেসিক ফিচার অফ থট, এবং একই সঙ্গে এই কন্ট্রাডিকশনের রেজলিউশনও একটা বেসিক ফিচার অফ থট। হেগেলের মানে লজিকটা ভেবে দেখো, থিসিস থাকলে অ্যান্টিথিসিস থাকবেই, মানে থটে কন্ট্রাডিকশন থাকবেই, কিন্তু সেটা পার্মানেন্ট নয়, সেটার সিনথেসিস হবে, দুটো মিলে যাবে একটা জায়গায় গিয়ে। কিন্তু যেই সিনথেসিস হলো অমনি সেটা থিসিস হয়ে যাবে, সিনথেসিসটা হয়ে আরেকটা অ্যান্টিথিসিস চলতে থাকবে। থটের এই মুভমেন্টটা চলতেই থাকবে, এর কোনো শেষ নেই। কান্টকে কি বলা যায়? আমরা সাধারণত মনে করি থট ইজ কন্ট্রাডিকশন ফ্রি, কন্ট্রাডিকশন ইনটলারেন্ট টু বি মোর প্রিসাইজ। কন্ট্রাডিকশন আমরা সহ্য করতে পারি না। আমরা কোথাও যেন যদি একটা গল্পে আগে একরকম কথা বলা হয় আর একরকম কথা পরে বলা হয়, আমরা বলি আগে ওই কথাটা বলেছিল, এখন এই কথাটা মিলছে না, গল্পটা আর পড়া যাবে না। তাহলে আমরা মনে করি থট ইজ কন্ট্রাডিকশনলেস। কিন্তু কান্ট বলছেন কন্ট্রাডিকশন থটের মধ্যে রয়েছে, নিজের মধ্যে রয়েছে, কন্ট্রাডিকশন ফ্রি এটা বলেন না কান্ট। কিন্তু আরেকটা সঙ্গে একটা কথা বলেন, যে কন্ট্রাডিকশন থটের মধ্যে রয়েছে সেই কন্ট্রাডিকশন থট নিজে সলভ করতে পারে। তাহলে থটে কন্ট্রাডিকশনটা পার্মানেন্ট এটা কান্ট বলছেন না। পার্মানেন্ট শব্দটা এটা ইনঅ্যাপ্রোপ্রিয়েট, কারণ পার্মানেন্ট কথাটা টেম্পোরাল, মানে অ্যাবসলিউট নয়, এটা বলতে চাওয়া হচ্ছে। এটা আরেকটা পয়েন্ট বিফোর ইউ প্রসিড ফার্দার। তারপর কান্ট এখানে দেখাচ্ছেন, আমি জায়গাটা বলে দিচ্ছি এবং কান্ট থেকে পড়ছি না, জায়গাটা তোমরা পড়ে নিও। তিনটে মানে ট্রান্সেন্ডেন্টাল ডায়ালেকটিকের তিনটে বুক আছে। একটা বুক হচ্ছে ওই যেখানে প্যারালজিজমের আলোচনা করছেন, ফার্স্ট বুক, সেখানে প্যারালজিজম অফ থট আলোচনা করছেন। সেকেন্ড বুকটা হচ্ছে অ্যান্টিনোমি, যেটা নিয়ে এখন আমরা আলোচনা করছি। ফার্স্ট বুক আমাদের আলোচনা করা হয়ে গেছে। আর থার্ড বুক সেটা হচ্ছে কনফ্লিক্ট অফ দ্য ট্রান্সেন্ডেন্টাল আইডিয়াস, সরি, থার্ড বুকটা হচ্ছে ওই ট্রান্সেন্ডেন্টাল আইডিয়াল নিয়ে আলোচনা করছেন তারা। আইডিয়াস আর আইডিয়াল দুটোর মধ্যে পার্থক্য করো। মানে কনফ্লিক্ট অফ ট্রান্সেন্ডেন্টাল আইডিয়াস এটা আলোচনা হচ্ছে ট্রান্সেন্ডেন্টাল ডায়ালেকটিকে, ডায়ালেকটিকের সেকেন্ড বুকে অ্যান্টিনোমিতে। আর কনফ্লিক্ট মানে ট্রান্সেন্ডেন্টাল আইডিয়াল নিয়ে আলোচনা করছেন, কনফ্লিক্টস নয় এখানে, কনফ্লিক্টস অফ ট্রান্সেন্ডেন্টাল আইডিয়াস। আর ট্রান্সেন্ডেন্টাল আইডিয়াল নিয়ে আলোচনা করছেন বুক 3-তে অফ ট্রান্সেন্ডেন্টাল ডায়ালেকটিক। তিনটে বই, এই বইটার মধ্যে আবার তিনটে বই। দ্য আইডিয়াল অফ পিওর রিজন, আইডিয়াল নিয়ে আলোচনা করছেন। আইডিয়া আর আইডিয়াল তো এক নয় সেখানে। এখানে কি নিয়ে আলোচনা হবে? আইডিয়ালটা কি? গড, অবশ্যই গড। এখন তাহলে তিনটে বুক
তিনটে বুক কান্ট বলছেন 3 রকমের সিলোজিজম হয়, 3 রকম সিলোজিজম অনুসারে এই তিনটে বুক। ক্যাটেগরিক্যাল সিলোজিজম অনুসারেই প্যারালজিজম গুলো শিখেছো, সবই ক্যাটেগরিক্যাল সিলোজিজম। এবার হাইপোথেটিক্যাল সিলোজিজম অনুসারে এই অ্যান্টিনমি গুলো। যেখানে ইফ দেন ফর্মের আর্গুমেন্ট আসছে, যদি ওয়ার্ল্ডের একটা বিগিনিং। ফার্স্ট বুকের আলোচনার বিষয় হচ্ছে সেলফ, সোল। সেকেন্ড বুকের আলোচনার বিষয় হচ্ছে ওয়ার্ল্ড অ্যান্ড ফ্রিডম। থার্ড বুকের আলোচনা হচ্ছে বিষয় হচ্ছে গড। ক্যাটেগরিক্যাল সিলোজিজম কিভাবে হয় এবং কেন ওখানে হয় সেটা একটু বুঝতে পেরেছো। কিন্তু অ্যান্টিনমির ক্ষেত্রে হাইপোথেটিক্যাল সিলোজিজমের কথা বলছেন এই কারণে যে আর্গুমেন্ট গুলোর প্রত্যেকটার ফর্মেই দেখবে যদি ওয়ার্ল্ড সিম্পল হতো তাহলে এই হতো, যদি ওয়ার্ল্ড সিম্পল না হতো তাহলে এই হতো, যদি ওয়ার্ল্ডের বিগিনিং থাকতো তাহলে এই হতো, যদি ওয়ার্ল্ডের বিগিনিং না থাকতো তাহলে ওই হতো। যদি ওয়ার্ল্ড ডিটারমিনিস্টিক হতো তাহলে এই হতো, যদি ওয়ার্ল্ডের আগে মানে ডিটারমিনিস্টিক কজাল ওয়ার্ল্ড হতো তাহলে একরকম হতো, আরেকটা হচ্ছে মানে ওয়ার্ল্ডের যদি ফ্রি কজ থাকতো তাহলে ওয়ার্ল্ডটা এরকম হতো। পরে পড়বে, এটা এখনো পড়া হয়। এই জায়গাগুলো আলোচনা করছে, সবই হাইপোথেটিক্যাল ফর্ম। কিন্তু ওখানে যেমন ক্যাটেগরি গুলো দেখানো হয়েছিল এবং ডিসজাংশনের কনটেক্সটে যে ক্যাটেগরিটা দেখানো হয়েছিল সেই ক্যাটেগরিটা হচ্ছে, তোমাদের মনে আছে, রেসিপ্রোকাল কজালিটি বা কমিউনিটি বলা হয়েছিল। এখন কমিউনিটি কি? ওই আমরা এক্সাম্পলটা নিয়েছিলাম, আমার অনেক কমিউনিটি মানে হচ্ছে আমার অনেক রেপ্রেজেন্টেশন বা অনেক ম্যানিফোল্ড পরস্পর ডিপেন্ডেন্ট। যেমন যেমন আমরা এক্সাম্পল নিয়েছিলাম একটা বিল্ডিং এর। আমার বিল্ডিং এর এক্সপিরিয়েন্স হচ্ছে দরজা জানলা উপর ছাদ বাড়ি, এই সবগুলোর ওপর ডিপেন্ডেন্ট, কারণ সবগুলো নিয়ে বিল্ডিং। তাহলে কমিউনিটি। দেখো এর তোমরা যদি সেট থিওরি টার্মসে পড়ো, তাহলে সেট থিওরি টার্মসে বলতে গেলে সেট থিওরিতে সেট থিওরিটা কিন্তু প্যারালাল টু ম্যাথমেটিক্সের সঙ্গে একসঙ্গে চলে। ম্যাথমেটিক্সে যেটা মাল্টিপ্লিকেশন, সেটা সেট থিওরির কি হয় ইন্টারসেকশন, মানে অ্যান্ডটা হচ্ছে মাল্টিপ্লিকেশন। দেখো একটা 2 এর সেট আর একটা 3 এর সেট, এবার এদের ওই যেমন করে তোমরা সেট থিওরির সেট আঁকো সেরকম আঁকো। এটা ওভারল্যাপিং, দুটো ওভারল্যাপিং সার্কেল হবে। তাহলে 2 আর একটা হচ্ছে এস নট পি, একটা হচ্ছে নট এস পি, আর একটা হচ্ছে এস পি, তিনটে সেট পাবে। এখন অ্যান্ড হলে কি হবে? অ্যান্ড হলে ওই মাঝের সেটটা এস পি ওইটাই হবে, তার মানে যেটা এস আবার পি দুটোই। তার মানে 2 আর 3
সেট যদি করো, ইন্টারসেকশন যদি করো, তার মধ্যে কি পড়বে? তার মধ্যে পড়বে 6, 12, এগুলো পড়বে, এই নাম্বারগুলো পড়বে সেই সেটটার মধ্যে। কিন্তু 2 নাম্বারটা পড়বে না, 3 নাম্বারটা পড়বে না। তাহলে অ্যান্ডটা হচ্ছে মাল্টিপ্লিকেশনের করেসপন্ডিং, অরটা হচ্ছে ডিসজাংশনের করেসপন্ডিং। নীল ধরো পাখি আর হলুদ বস্তুর ইন্টারসেকশন কি? হলুদ পাখি। 2 আর 6 এর 2 আর 3 এর ইন্টারসেকশন 6, তাই তো? 2 আর 3 এর ইন্টারসেকশন 6। এই 6 কে তারপরে তুমি যত খুশি মাল্টিপ্লাই করো, কিন্তু ইন্টারসেকশন 6। ওদিকে 2 কে মাল্টিপ্লাই করলে বা 3 কে মাল্টিপ্লাই করলে এখানে 6 কেও মাল্টিপ্লাই করবে, সেটা একই ব্যাপার, কিন্তু ইন্টারসেকশনটা হচ্ছে 6। নীল পাখি পাখি আর হলুদ বস্তু ইন্টারসেকশন কি হবে? হলুদ পাখি হলো। নীল পাখি অথবা হলুদ পাখি, এই সেটটা কি হবে? নীল পাখি আর হলুদ পাখি। আর লাগাচ্ছি কিন্তু, খেয়াল করে দেখো। তোমরা লজিকে যারা সবাই লজিক করেছো, একটা প্রবলেম খুব ইন্টারেস্টিংলি কপির বইতে ছিল। অ্যাপলস অ্যান্ড অরেঞ্জেস আর ডেলিশিয়াস অ্যান্ড নিউট্রিশিয়াস, এটাকে সিম্বলাইজ করো। তোমরা সিম্বলাইজ করেছিলে অ্যাপেলের ফর এ আর অরেঞ্জের জন্য ও, তাহলে এ ভেল ও, এ অর ও, তাই তো হয় সেটটা। এখানে অ্যান্ড এর অর্থ অর হয়ে যায়। কাজেই লাল পাখি আর সবুজ পাখি আর হলুদ পাখি, তার মানে এরকম নয় লাল হলুদ পাখি। লাল পাখি আর হলুদ পাখি মানে এমন একটা সেট যাতে সব লাল পাখি আছে, সব হলুদ পাখি আছে, মানে আইদার লাল পাখি আছে অর হলুদ পাখি আছে। লাল পাখির টোটালিটি প্লাস হলুদ পাখির টোটালিটি, এটা হয়। এখানে কথাটা কেন বললাম, লজিক সেট থিওরি ম্যাথমেটিক্স কেন বললাম কথাটা হচ্ছে এই ওয়ার্ডটাকে আমি যখন কন্ডিশন হিসাবে দেখি, কারণ ওয়ার্ডটাকে একভাবে দেখতে পারি, গিভেন একটা ওয়ার্ড যেটা কন্ডিশনড, আমার কাছে সামনে টেবিলটা কন্ডিশন, আমার যত অ্যাপিয়ারেন্স আছে সবই কন্ডিশনড। আর কন্ডিশনটা যখন খুঁজতে চাই সেটাও কন্ডিশন। ঘট দেখি, তার কন্ডিশন আছে কুম্ভকার, সেও কন্ডিশন, কুম্ভকারের পিতা সে কন্ডিশন, তার পিতা। তাহলে আমরা কন্ডিশনের কন্ডিশন খুঁজি। কিন্তু যখন আমরা সম্পূর্ণ অ্যাবস্ট্রাক্ট করে সবকিছু নিয়ে ভাববো, সব কন্ডিশন নিয়ে ভাববো, এইরকম গিভেন কন্ডিশন নয়, মানে কন্ডিশনস ইন ইনটুইশন নয়, সব কন্ডিশনকে একসাথে করে ভাববো, তখন আমরা একটা আইডিয়ালে পৌঁছাবো। সেটাই হচ্ছে আইডিয়াল অফ পিওর রিজন। আমরা ওই গডের আইডিয়ায় পৌঁছাই। সেখানে ওই রকম কন্ডিশনের সাথে কি পার্থক্য হলো? অ্যাবস্ট্রাক্ট করে নেওয়া আছে, গিভেন কন্ডিশনের সাথে কি পার্থক্য হলো? ওখানে ইনটুইশনের কথা আমরা চিন্তা করছি না। গিভেন কন্ডিশনের ক্ষেত্রে ইনটুইশনের কথা চিন্তা করছি, ইনটুইশনের সঙ্গে ট্যাগড। ওখানে আমরা অ্যাবস্ট্রাক্টলি ভাবছি, মানে কন্ডিশন অফ অল কন্ডিশনস এরকম ভাবে ভাবছি, কন্ডিশন অফ গিভেন কন্ডিশন নয়। তুমি যখন কজাল চেনের মধ্যে পড়ে গেলে তখন কন্ডিশন অফ গিভেন কন্ডিশনের মধ্যে পড়ে গেলে, তাই তো? যে কজাল চেনে এটা ঘট,
তাহলে তার কারণটা কি, তার কারণটা কি? তাহলে একটা ইনটুইশনের কন্ডিশন খুঁজছো তুমি। যখন কন্ডিশন অফ অল কন্ডিশনস বলছো, তখন তুমি বলছো যে কজালিটিরও কন্ডিশন কি। কজালিটিটা তোমার ইনটুইশনে আসে না, কারণ আগেই দেখিয়েছেন কজালিটি আপ্রায়োরাই, তারও কন্ডিশন কি। এটা আরো বোঝা যাবে যখন আমরা ওই আইডিয়াল পড়বো, আইডিয়াল মানে বুক 3 পড়বো। এখন এর থেকে বেশি আর ব্যাখ্যা করতে পারছি না। তোমরা যতটা বুঝলে ততটা ভালো, আরো পরে কিছুটা বুঝতে পারবে। কান্ট কিন্তু এই পার্থক্যটা অন্যখানেও করেছেন, আগেও করেছেন বারবার। লেভেলের পার্থক্য, ডিস্টিংশন, এগুলো লেভেলের ডিস্টিংশন। আমি যখন দেখো এখানে একটা লেভেলের ডিস্টিংশন হবে। আমি বললাম ঘটের নেচার কি, সেটা একটা এফেক্ট, তার কজ কি, এটা একটা লেভেলের আলোচনা। তার কজ তুমি বলবে মৃত্তিকা, মাটি, ক্লে। কিন্তু আমি আর একটা লেভেলে উঠে যেতে পারি। ঘট আর ক্লের মধ্যে যে রিলেশনশিপ আছে, এবার দেখো ঘট আর ক্লে নিয়ে আর আলোচনা করছি না, সেই রিলেশনশিপটার নেচার কি, মানে কজালিটির নেচার কি। ভারতীয় দর্শনের ভাষায় আরো ভালো করে বলা যায় ঘট কারণতার স্বরূপ কি। তাহলে কারণ নিয়ে আর আলোচনা করছি না, কারণতা নিয়ে আলোচনা করছি। এখানে ওরকম একটা লেভেল ডিস্টিংশন হচ্ছে। তুমি ইনটুইশনের কজাল চেন নিয়ে আলোচনা করছো, আরেকটা হচ্ছে মানে কজাল কন্ডিশন অ্যাজ সাচ নিয়ে আলোচনা করছো। এখন এই পর্যন্তই বলি, তারপর ওখানে গেলে আরো স্পষ্ট হবে। রাদার ওখান পর্যন্ত যেতে হবে না, এই বুক 2 এর যেখানে উত্তরগুলো পাবে সেখানে আলোচনা স্পষ্ট হবে। এবার আমরা সেকেন্ড, তাহলে আমরা দেখলাম কি দেখলাম এতক্ষণ পর্যন্ত? অনেকগুলো কথা বলেছি, সব তোমরা নোট ডাউন করতে পেরেছো কিনা জানি না। আগে পরের অনেক কথা, টুকরো টুকরো কথা, কারণ কান্ট যতবার পড়বে তত তত কথা, তত ডাইমেনশন বেরিয়ে আসবে। এখনো পর্যন্ত আমরা যেটা বললাম, যেখান থেকে আজকে শুরু করব, শুরু তো করেছি, মানে এই আলোচনা, পরের আলোচনাটা শুরু করব, সেটা হচ্ছে যে 3 রকম সিলোজিজম অনুসারে উনি 3টে বুক লিখেছেন, 3টে বই লিখেছেন। এই বুক শব্দের এই বুক শব্দটা, বুকের এই ব্যবহার, বুক শব্দের এই ব্যবহারটা খুব প্রাচীন। অ্যারিস্টটলের একটা বই আছে মেটাফিজিকা বলে, বইটার উনি কোনো নাম দিয়ে যাননি, যেটা ইংরেজি করলে মেটাফিজিক্স হয়। নিজে কোনো নাম দিয়ে যাননি। তার থেকে প্রায় 100 বছর পরে, অ্যারিস্টটলের 100 বছর পরে, রোডস বলে আইল্যান্ড ছিল, রোডস আইল্যান্ড গ্রিসে, সেখানে অ্যান্ড্রোনিকাস বলে একজন ছিলেন, লাইব্রেরিয়ান। তিনি বইগুলো সাজিয়ে রাখছিলেন, কিন্তু অ্যারিস্টটলের এই বইগুলো, যেগুলো এখন মেটাফিজিকা বলে নাম দেওয়া হয়, সেই বইগুলো উনি, একাধিক বই, অনেক বই, সেই বইগুলো উনি কোথায় রাখবেন? লাইব্রেরিয়ানের তো সেই সব বই ক্যাটালগিং করতে হয় এবং ওই অ্যাক্সেসন নাম্বার দিতে হয়, যে বই খুঁজে পাওয়া যায়, নাম্বারিং করতে হবে, তাহলে বইয়ের নাম থাকতে হবে। কি নাম দেবেন, কোনখানে রাখবেন এই বইগুলো? তখন উনি নাম দেখলেন যা আলোচনা আছে এটা ফিজিক্সের পরবর্তী আলোচনা, তাই উনি নাম দিয়েছিলেন মেটাফিজিকা। অ্যারিস্টটল কিন্তু নিজে নামটা দেননি মেটাফিজিকা, অ্যান্ড্রোনিকাস দিয়েছিলেন।
বইগুলোর নাম এইভাবে ছিল ওই গ্রিক অ্যালফাবেট অনুসারে, আলফা, বিটা, গামা, ডেল্টা, এইভাবে ইপসিলন, এইভাবে সব বইগুলোর নাম ছিল। তাহলে বুক মানে কি? ওখানে বুক মানে কিন্তু ওখানে একটা চ্যাপ্টার, চ্যাপ্টার গুলোই এক একটা বুক। রাদার কিছু স্বয়ং সম্পূর্ণ চ্যাপ্টারকে বুক বলে, কারণ চ্যাপ্টার গুলোই বইয়ের মতো। একটা বইয়ে যেমন বিভিন্ন চ্যাপ্টার ধরে একটা আর্গুমেন্ট দাঁড় করানো হয়, করে শেষে কনক্লুশনে গিয়ে সেই আর্গুমেন্টটাকে প্রুভ করা হয়, ওখানে একটা চ্যাপ্টারের মধ্যেই যেন আর্গুমেন্টটা ডেভেলপ করা হয়ে তার কনক্লুশনে পৌঁছানো হচ্ছে। এই কারণে ওটাকে ওগুলোকে বুক বলা হয়। যাই হোক, এবার আমরা সেকেন্ড অ্যান্টিনোমিতে আসি, দ্বিতীয় বিপ্রতিপত্তি। ওহ, বারবার আমি বিপ্রতিপত্তি বলি, তোমরা বাধাও দাও না। সৎপ্রতিপক্ষ যুক্তি। কোথায় রেখেছি খুঁজে বের করি। তার আগে বি, শরীরের কলকবজা সব বিকল হয়ে গেছে, হাত পা নাড়তে খুব কষ্ট হয়, খুব যন্ত্রণা হয়। বি 443, সেখানে উনি বলছেন, একটা টেবিল দিয়ে দিয়েছেন, একটা তালিকা দিয়ে দিয়েছেন, সেখানে উনি বলছেন কি কি দেখানো হবে অ্যান্টিনোমিতে। দ্য অ্যাবসলিউট কমপ্লিটনেস অফ দ্য কম্পোজিট, এটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে দ্য অ্যাবসলিউট কমপ্লিটনেস অফ দ্য ডিভিশন অফ এ গিভেন হোল ইন অ্যাপিয়ারেন্স। 3 নম্বর দ্য অ্যাবসলিউট কমপ্লিটনেস অফ দ্য অ্যারাইজিং অফ অ্যান অ্যাপিয়ারেন্স ইন জেনারেল। এই যে আবার ইন জেনারেল কথাটা বললেন, কোথাও বলছেন অফ অ্যান অ্যাপিয়ারেন্স, ইন অ্যান অ্যাপিয়ারেন্স, কোথাও বলছেন অ্যাপিয়ারেন্স ইন জেনারেল। ইন জেনারেল মানেই বুঝতে পারবে ওই লেভেল ডিস্টিংশনটা করছেন। কোথাও লেভেল ডিস্টিংশনটা আছে, কোথাও লেভেল ডিস্টিংশন মানে কোথাও লোয়ার লেভেলে কথা বলছেন, কোথাও একটা হায়ার প্লেনে গিয়ে কথা বলছেন, আর একটা লেভেল উঠে, একটা নচ উঠে গেলেন উনি। For the completeness of the dependence of the existence of the alterable in appearance, আমরা 2 নম্বরে আছি the absolute completeness of the division of a given whole in appearance. Second conflict of the transcendental ideas. Ideas, এখানে আইডিয়াল নয় কিন্তু আইডিয়াস। ট্রান্সেন্ডেন্টাল আইডিয়াস গুলো কি কি? ওই আমরা বলেছিলাম ট্রান্সেন্ডেন্টাল আইডিয়া হচ্ছে সেলফ, ওয়ার্ল্ড, ফ্রিডম, গড, এগুলো আইডিয়াল। তার মধ্যে কোনোটা আবার আইডিয়াল, একটা আইডিয়াও আইডিয়াল হতে পারে। এখানে অবশ্যই ওয়ার্ল্ডের কনসেপ্টটা। থিসিসটা কি? এভরি কম্পোজিট সাবস্টেন্স ইন দ্য ওয়ার্ল্ড, পড়ছি এ 434, বি 462, every composite substance in the world consists of simple parts. এই কথাটা আমরা খুব জানি। খেয়াল করে দেখো, কান্ট থিসিস অ্যান্টিথিসিস, থিসিসেরও দুটো পার্ট রাখছেন, অ্যান্টিথিসিসেরও দুটো পার্ট রাখছেন। কাজে কান্টের আর্গুমেন্ট দুটো স্টেজে আছে, ফার্স্ট পার্টের খণ্ডন,
সেকেন্ড পার্টের খণ্ডন, আবার ওই পারের মানে প্রতিপক্ষ যুক্তিরও ফার্স্ট পার্টের খণ্ডন, সেকেন্ড পার্টের খণ্ডন। তাহলে ফার্স্ট পার্টে কি আছে? এভরি কম্পোজিট সাবস্টেন্স ইন দ্য ওয়ার্ল্ড কনসিস্টস অফ সিম্পল পার্টস। তার মানে এটার কিরকম? ওই দেখো কেন এর সঙ্গে হাইপোথেটিক্যাল আর্গুমেন্টকে জুড়ছেন, তাহলে এই প্রেমিসটা তো হাইপোথেটিক্যাল হতে পারতো। হ্যাঁ সত্যি হাইপোথেটিক্যাল, অ্যাকচুয়ালি উনি ক্যাটেগরিক্যালি স্টেট করছেন কিন্তু হাইপোথেটিক্যাল। ইফ a thing is, if a substance is composite, then if a substance is composite in the world, then it consists of simple parts. এটার মানে এই if then form. And পেজ নাম্বারটা বলবেন প্লিজ, খুঁজে পাচ্ছি না। 476 পেয়েছি স্যার, থ্যাংক ইউ। every composite substance in the world consists of simple parts. এটা একটা পার্ট হলো। তাহলে এই আর্গুমেন্ট মানে সেকেন্ড অ্যান্টিনোমির থিসিসের এ, থিসিসের বি কারণটা এরকম ভেঙে দিলে সুবিধা হতো, কিন্তু এমন জড়িয়ে পেঁচিয়ে কথা বলে উনি আনন্দ পান, পাঠককে মানে পরেশান করে মজা পান। কি মজা পান জানি না, কিন্তু পান একটা মজা। এ বি করে বলে দিলেই হতো, দ্যাট হুইচ ইজ অফ দেয়ারফোর whereas, এই যে সব জুড়ে 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 ভেঙে ভেঙে বলে দিলেই হয়ে যায় কথাগুলো। কথাগুলো যা বলছেন কঠিন কথা হলেও অত দুর্বোধ্য হওয়ার কথা নয়, কিন্তু ওই whereas, as if, such as করে করে উনি জুড়ে জুড়ে এমন ভাবে কথা বলেন, সিম্পল এটা বলে দিলে হতো হাইপোথেটিক্যাল ফর্মে। and b, nothing exists anywhere except the simple or what is composed of simples. তাহলে if there is anything, it is either simple or composed of simples. এটাও হাইপোথেটিক্যাল। তাহলে দুটো হাইপোথেটিক্যাল ফর্ম দেখিয়েছেন। ওই ডিলেমার মতন যুক্তি, ডিলেমাতে যেমন থাকে না, আইদার P implies Q and Q implies P, দুটো থাকে। এখানে সেরকম নয়, ঠিক ডিলেমা নয়, কারণ এখানে P implies Q and Q implies R, এরকম একটা মানে আরেকটা থার্ড এলিমেন্ট আছে এখানে, কাজে ওটা ঠিক ডিলেমা নয়, কিন্তু ওই স্ট্রাকচারের P and Q parenthesis and X and Y parenthesis এরকম আছে। এবং আর্গুমেন্টের রেফিউটেশনটা কিরকম, মানে এই থিসিসের রেফিউটেশনটা কিরকম আমরা আগেই বলেছিলাম। কার্টের রেফিউটেশনের ক্ষেত্রে হচ্ছে সবসময় তিনি মানে তিনি অপোজিটটা ধরে নিচ্ছেন, তার অ্যান্টিথিসিসটাকে ধরে নিচ্ছেন। কি ছিল প্রথম অংশটা? এভরি কম্পোজিট সাবস্টেন্স ইন দ্য ওয়ার্ল্ড কনসিস্টস অফ সিম্পল পার্টস। খুব সহজ কথা, এটা সবাই প্রায় মেনে এসেছে। যেগুলো কম্পোজিট তার সিম্পল পার্টস থাকে। নৈয়ায়িকরা মানেন, অ্যারিস্টটল মানেন, সবাই মানেন। আমি একটা লেকচারে রয়েছি, পরে বলছি, কথা বলছি তোমার সাথে। আচ্ছা, অপোজিটটা ধরে নিচ্ছেন। অ্যাজিউম দ্যাট কম্পোজিট সাবস্টেন্স ডু নট কনসিস্ট অফ সিম্পল পার্টস। তাহলে কি হবে? ওই ইফ দেন ফর্মে। দেন তাহলে কি হবে? ইফ অল কম্পোজিশন ইজ রিমুভড ইন থট। এবার থটে সব কম্পোজিশনকে বাদ দিয়ে দাও, মানে কম্পোজিট অবজেক্টকে বাদ দিয়ে দাও, কিছুই পড়ে থাকবে না, তাই তো? কেন? কারণ আবার বলছি ইন্টুইশনের সঙ্গে যুক্ত। আমাদের ইন্টুইশনে যা কিছু আসে সেগুলো কম্পোজিট।
কান্ট এখানে আরেকটা জিনিসের দিকে হাইলাইট করেছেন যেটা এমপিরিসিস্টদের পছন্দ হবে না, মানে আরেকটা জিনিস ধরে নিচ্ছেন, এই যে ইন্টুইশন কথাটা আমরা বারবার বলছি, কোনো একটা ইন্টুইশন সিম্পল নয়, এটা কান্টের অ্যাসাম্পশন বা এটাকে ফ্যাক্ট বলে তিনি মনে করছেন। সত্যি করে ভেবে দেখো তো, আমি যখন টেবিলের দিকে তাকাই, হিউম বলবেন আমি ব্রাউন দেখলাম আলাদা করে, আমি শেপ দেখলাম আলাদা, ব্রাউনের ইন্টুইশন হলো বা সেন্সেশন হলো, শেপের সেন্সেশন হলো। আরে এরকম ভাবে আলাদা আলাদা ইন্টুইশন হয় না, একসাথে হয়। ব্রাউনের ইন্টুইশন শেপ ছাড়া কি করে হবে? তুমি একটা কালারের ইন্টুইশন ভাবো দেখি, যার কোনো শেপ নেই, কালারের ইন্টুইশন হলে তার একটা শেপ থাকতে হবে, বিস্তৃত, পুরো আকাশ বিস্তৃত নীল, পুরো তুমি যখন টেবিলের ব্রাউনটা দেখো, টেবিল পরিমাণ বিস্তৃত ব্রাউন, তো শেপও আসে। তাহলে কি হলো, এমপিরিসিস্টদের একদমই মানছেন না এখানে যে ইন্টুইশন গুলো সিম্পল, এরকম নয়। ইন্টুইশন গুলো, এটা একটা পয়েন্ট, ইন্টুইশন গুলো হচ্ছে কম্পোজিট, ওই জন্য ম্যানিফোল্ড বলেছেন, কথাটাকে ম্যানিফোল্ড বলে, বারবার ম্যানিফোল্ড কথাটাকে বলেছে, ম্যানিফোল্ড অফ ইন্টুইশনে যেটা আসে সেটা ম্যানিফোল্ড, অনেক কিছু আছে তার মধ্যে। এখন আমার ইন্টুইশনের অবজেক্ট গুলো যদি সব বাদ দিই, যে কম্পোজিট অবজেক্ট গুলো, আমি টেবিল দেখলাম, চেয়ার দেখলাম, হোয়াট এভার, ওই ব্রাউন দেখলাম, চৌকোনা ব্রাউন, সব বাদ দিয়ে দিই, সবই তো কম্পোজিট, বাদ দিয়ে দিই, তাহলে কি পড়ে থাকে? কিছুই পড়ে থাকবে না। তাহলে কি বলছেন? Assume that composite substances do not consist of simple parts. পার্ট নেই তার কোনো, তাহলে কম্পোজিট গুলো বাদ দিয়ে দিলে আর কিছু পড়ে থাকবে না। যদি পার্ট থাকতো তাহলে কম্পোজিট গুলো বাদ দিয়ে দিলে পার্টস পড়ে থাকতো। টেবিল বাদ দিয়ে দিলাম, ভেঙে ফেললাম টেবিল, তবুও রয়েছে, পার্টস রয়েছে টেবিলের। ঘট ভেঙে ফেললাম, তবুও কপাল রয়েছে, অংশ রয়েছে, পার্ট রয়েছে। কিন্তু যদি বলো কম্পোজিট গুলোর কোনো পার্ট নেই, তাহলে কম্পোজিট গুলোকে যদি চিন্তায় বাদ দিয়ে দাও, কিছু পড়ে থাকবে না। এটা if all composite is removed, or if all composition is removed in thought, চিন্তায় বাদ দাও, অ্যাকচুয়ালি তো বাদ দিতে পারবো না ওয়ার্ল্ড থেকে, চিন্তায় বাদ দাও, no composite parts, and since there is no simple parts, কোনো পার্ট থাকবে না, কারণ তোমার অ্যাজাম্পশন অনুসারেই কম্পোজিট গুলোর কোনো পার্ট নেই। এই অ্যাজাম্পশন থেকে আমরা শুরু করেছিলাম, সিম্পল পার্ট দিয়ে তৈরি হয়নি। নো সিম্পল পার্ট, thus nothing at all would be left over, তাহলে আর জগতে কিছুই থাকবে না। তাতে কি ক্ষতি হবে? তাতে ক্ষতি হবে, এটা বুঝতে পারবো না আমার ইন্টুইশন কি করে হলো। কনসিকুয়েন্টলি নো সাবস্টেন্স উড বি গিভেন, কোনো সাবস্টেন্সই থাকবে না। Thus either it is impossible to remove all composition in thought, এখানে আবার দুটো পক্ষ করছেন, তোমায় বলতে হবে আমি এমন চিন্তা করতেই পারি না যে সব বস্তুকে, মানে কোনো বস্তু নেই, সব একটা বৌদ্ধদের থেকে শব্দ ভাষা ধার করি, কম্পোজিশন বা কম্পোজিট অবজেক্ট এর বাংলা করি সংস্কৃত বস্তু। সব সংস্কৃতকে বাদ দিয়ে দাও, সব সংস্কৃত বস্তুকে বাদ দিয়ে দাও, তাহলে আর কিছুই পড়ে থাকে না, কারণ আমাদের কাছে সবই সংস্কৃত বস্তু। তাহলে তোমাদের একটা অল্টারনেটিভ হচ্ছে, তুমি বলতে পারো তোমার পক্ষ বাঁচানোর জন্য, যে সব সংস্কৃত বস্তুকে চিন্তা নেই, কোনো সংস্কৃত বস্তু নেই, এটা চিন্তাই করা যায় না, এটা তোমার একটা অল্টারনেটিভ লজিক্যাল পসিবিলিটি বলছে।
আইদার অর, এই দুটো অল্টারনেটিভ দেবেন। আইদার ইট ইজ ইম্পসিবল টু রিমুভ অল কম্পোজিশন ইন থট, এটা ইম্পসিবল, যেটা আমরা এতক্ষণ ব্যাখ্যা করলাম, অর বলে বলছেন এলস আফটার ইটস রিমুভাল, কম্পোজিটের রিমুভাল, কম্পোজিটের থটে বাদ দিলে সামথিং মাস্ট বি লেফট ওভার, কিছু পড়ে থাকবে। আইদার কম্পোজিটকে বাদ দেওয়া যাবে না, কিংবা কম্পোজিটকে চিন্তায় বাদ দিলে কিছু পড়ে থাকবে। দ্যাট সাবসিস্টস উইদাউট এনি কম্পোজিশন, কারণ কম্পোজিটকে বাদ দিয়ে দিয়েছি, যেটা পড়ে থাকবে সেটার কোনো কম্পোজিশন নেই, সেটা সংস্কৃত বস্তু নয়, অসংস্কৃত বস্তু। কোন দিকে আর্গুমেন্ট যাচ্ছে বুঝতে পারছো? আইদার তোমার বলতে হবে আমি সব সংস্কৃত বস্তুকে বাদ দেওয়ার চিন্তাই করতে পারি না, যেটা ইটসেলফ অ্যাবসার্ড বলে মনে হয়। কেন কল্পনা করতে পারবো না যে এই জিনিস, টেবিল নেই, চেয়ার নেই, এটা কল্পনা করতে পারি। তাহলে বাড়িটা নেই, গাড়িটা নেই, সেটাও কল্পনা করতে পারি। কোনো কিছু নেই, এটাও কল্পনা করতে পারি। যদি ধরে নিই এটা কল্পনা করতে পারি না, তাহলে বলতে হবে কম্পোজিট জিনিসগুলো, একটা বলতে হবে কম্পোজিট জিনিসগুলো কল্পনা করতে পারি না বলতে হয়। যদি বলো যে সরি, কম্পোজিট জিনিসগুলো নেই, এটা কল্পনা করতে পারি না, এটা একটা অল্টারনেটিভ, এটা তুমি বলতে পারো। আরেকটা জিনিস বলতে পারো কম্পোজিট জিনিসগুলো নেই, কল্পনা করতে পারি, তাহলেও কিছু পড়ে থাকবে। তাহলে পড়ে থাকবে কে? এমন কিছু পড়ে থাকবে যেটা অসংস্কৃত, যেটা কম্পোজিট নয়। তাহলে তো তুমি সিম্পল মানছো, যেটা সংস্কৃত নয় সেটাই পড়ে থাকবে, কারণ সংস্কৃতকে তো তুমি সব কল্পনায় বাদ দিয়ে দিয়েছো। তাহলে অসংস্কৃত বস্তু, অসংস্কৃত ধর্ম পড়ে থাকবে। আরো ব্যাখ্যা করছেন, ইন দ্য ফার্স্ট কেস, যদি সংস্কৃত বস্তুকে বাদ দেওয়া সম্ভব না হয় চিন্তায়, the composite would once again not consist of substances, তাহলে কম্পোজিট কোনো সাবস্টেন্স নিয়ে হবে না। এইখানে একটা ট্রিক আছে থটের, সাংঘাতিক ট্রিক আছে। বিকজ এটা খুব সূক্ষ্ম পয়েন্ট, ভালো করে মন ধ্যান দিয়ে শোনো, শুনে ধরতে হবে। বিকজ আমি 10 বার 12 বার পড়ে এটার মানে বের করতে চেষ্টা করেছি, পেরেছি কিনা তোমরা বলবে। বিকজ উইথ সাবস্টেন্সেস composition is only a contingent relation, apart from which, as beings persisting by themselves, they must subsist. এখানে কান্ট ওই ঘেটে ঘুটে বলছেন, কিন্তু কথাটা একটু বুঝতে হবে। কিছু জিনিসকে কম্পোজিট বলা যেতে পারে, সেগুলো নন কর্পোরিয়াল, তাদের অ্যাজ সাচ পার্ট হয় না, কিন্তু আমরা পার্ট তৈরি করি। যেমন স্পেস আর টাইম, তুমি কম্পোজিট বলে ভাবতে পারো, কিন্তু অ্যাজ সাচ সেগুলো কম্পোজিট নয়। স্পেসের পার্ট, টাইমের পার্ট ভাবতে পারো, কিন্তু স্পেস টাইম অ্যাজ সাচ কম্পোজিট নয়। ওয়ান, স্পেস ওয়ান, টাইম ওয়ান, তাকে ভাগ করে কম্পোজিট করি, এটা একরকম ভাবে কম্পোজিট হওয়া। তাহলে কোন জিনিস ওরকম ভাবে কম্পোজিট হতে পারে? যেগুলো নন কর্পোরিয়াল, যেগুলো জড় নয়, সেগুলো কম্পোজিট হতে পারে ওইভাবে। কিন্তু সাবস্টেন্স কম্পোজিট হলে, এবং সেখানে দেখো কোনো এক্সটার্নাল রিলেশন নেই, টাইম আর স্পেসের পার্টের মধ্যে ইন্টারনাল রিলেশন, ইন্টারনাল ডিভিশন করো। ওই অদ্বৈত বেদান্তীরা বলেন না যে স্বজাতীয় ভেদ, বিজাতীয় ভেদ, স্বগত ভেদ, ওখানে মানে স্বজাতীয় বিজাতীয় ভেদ নেই, স্বগত ভেদ আছে। টাইমের মধ্যে স্বগত ভেদ করতে পারো, ঠিক একই কথা নয়, কাছাকাছি কথা, মানে ওরকম একটা ভেদ করতে পারো।
কিন্তু এক্সটার্নাল অবজেক্টের মানে ফিজিক্যাল অবজেক্টের ক্ষেত্রে, মেটেরিয়াল অবজেক্টের ক্ষেত্রে বা সাবস্টেন্সের ক্ষেত্রে কিন্তু যদি কম্পোজিট হয় তার রিলেশনটা এক্সটার্নাল। ওই ন্যায় দর্শন ভাবো, এক্সটার্নাল একটা পরমাণু আর একটা পরমাণু এক্সটার্নাল মিলিয়ে জুড়ে দনুক হলো, রিলেশনটা এক্সটার্নাল। এই পয়েন্টটা এখানে বলা হচ্ছে, এই পয়েন্টটা পরে কাজে লাগবে। তাই জন্য বলছেন বিকজ উইথ সাবস্টেন্সের ক্ষেত্রে কম্পোজিশন ইজ অনলি এ কন্টিনজেন্ট রিলেশন। ওই দুটো পরমাণু যে যুক্ত হয়েছে এটা একটা কন্টিনজেন্ট ব্যাপার, নেসেসারি কোনো ব্যাপার নয়, কন্টিনজেন্ট রিলেশন। Apart from which, as being persisting by themselves, they must subsist. তাহলে ওই কম্পোজিটটার বাইরে এটাকে সাবসিস্ট করতে হবে, কারণ কম্পোজিটটার সাথে তার এক্সটার্নাল রিলেশন, ইন্টারনাল রিলেশন নেই। টাইম আর টাইমের পার্ট আলাদা করে থাকতে পারে না, টাইমের পার্টটা, কারণ ইন্টারনাল রিলেশন। টাইমের থেকে ছেড়ে টাইমের পার্ট থাকতে পারে না, কিন্তু টেবিলকে ছেড়ে টেবিলের পায়া থাকতে পারে। অর্থটা এই, অন্তত আমি এইভাবে বুঝছি। তার মানে কম্পোজিটকে ছেড়ে সিম্পল থাকতে পারে, তোমার সেই সিম্পলে আসতে হবে, এটাই হচ্ছে প্রেশার। নাও সিন্স দিস কেস কন্ট্রাডিক্টস উইথ দ্য প্রিসাপোজিশন, এটা প্রিসাপোজিশনের বিরুদ্ধে যাচ্ছে, কারণ আমরা প্রিসাপোজিশনে ধরেছিলাম কি, যে কম্পোজিটের সিম্পল পার্ট নেই, কিন্তু কম্পোজিটটা যদি সাবস্টেন্স হয় তাহলে তার সিম্পল পার্ট থাকতেই হবে, কন্ট্রাডিক্ট করে যাচ্ছে। Only the second case is left. সেকেন্ড কেসটা আছে। সেকেন্ড কেস বললেন মানে কি, ওই অর বলে যেটা বললেন, অর এলস আফটার, কোথায় গেল, আফটার ইটস রিমুভাল, আফটার দ্য রিমুভাল অফ দ্য সংস্কৃত ধর্ম, সামথিং মাস্ট বি লেফট ওভার, কিছু থাকবে, দ্যাট সাবসিস্ট উইদাউট এনি কম্পোজিশন, যেটা কোনো কম্পোজিশনের উপর নির্ভর না করেই থাকতে পারে। বুঝতে পারছো, সেকেন্ড অল্টারনেটিভের দিকে ঠেলে দেওয়া মানে সিম্পল মানতেই তুমি বাধ্য, যেটা কম্পোজিটের উপর ডিপেন্ড না করে থাকতে পারে। একেবারে নৈয়ায়িক যুক্তি এই সেকেন্ড পার্টটা। অবয়বীটা অবয়ব নির্ভর, অবয়বটা অবয়বী নির্ভর নয়। দনুকটা পরমাণু নির্ভর, পরমাণু দনুকের উপর নির্ভর করে না। তাহলে গেল, namely that what is a substantial composite, আবার এগেইন সাবস্টেন্সিয়াল কম্পোজিট, ওই রকম স্পেস টাইমের মতন কম্পোজিট যদি ভাবি, নন সাবস্টেন্সিয়াল কম্পোজিট সেরকম নয়। সেলফের মতন যদি কম্পোজিট ভাবি সেরকম নয়, সাবস্টেন্সিয়াল কম্পোজিট। In the world consists of simple parts. তাহলে যদি সাবস্টেন্সিয়াল কম্পোজিট হয় তাহলে তার সিম্পল পার্ট থাকবে। এখানেও ওই পরে কান্ট বলবেন আর্গুমেন্টের কোথায় দোষ হচ্ছে, একটা রেগুলেটিভ প্রিন্সিপালকে কনস্টিটিউটিভ প্রিন্সিপাল বলে ধরার দোষ হচ্ছে। এখানে কনস্টিটিউটিভ প্রিন্সিপাল হিসাবে এই প্রিন্সিপালটাকে ধরা হচ্ছে, তাই জন্য এখানে এসে ঝামেলায় পড়ে যাচ্ছি। সেটা পরে দেখবো, আগে অ্যান্টিথিসিসটা দেখি। এই থিসিস বলতে বলতেই তো আমাদের সময়টা কেটে গেল। From this it follows immediately that all things in the world are simple beings. That composition is only an external state of these things, these beings. কম্পোজিশনটা এক্সটার্নাল। এক্সটার্নাল কি সেন্সে? ওই স্পেস টাইমের ক্ষেত্রে ইন্টারনাল কম্পোজিশনটা, আর এক্ষেত্রে এক্সটার্নাল। সেলফের ক্ষেত্রে ইন্টারনাল কম্পোজিশনটা, এক্ষেত্রে এক্সটার্নাল। এক্সটার্নাল কেন? ইন্ডিপেন্ডেন্টলি থাকতে পারে। খণ্ডদেশ আর মহাদেশ
ইন্ডিপেন্ডেন্টলি থাকতে পারে না, পরস্পর ইন্ডিপেন্ডেন্ট হতে পারে না, তারা অযুত সিদ্ধ ভারতীয় দর্শনের ভাষায়। কিন্তু এরা, নৈয়ায়িক বলবেন অযুত সিদ্ধ সম্বন্ধ, কিন্তু এখানে তাদের পার্থক্য আলাদা করতে পারে। অযুত সিদ্ধ কখন নৈয়ায়িকের কাছে? দুটোই যখন আছে, কিন্তু একটা যখন নেই তখন সেটা যুত সিদ্ধ। অবয়বী নেই, অবয়ব থাকতে পারে, নৈয়ায়িকও বলবে, কিন্তু অবয়ব আছে, অবয়বী আছে, তখন অযুত সিদ্ধ। কারণ সেরকমই একটা কথা বলছেন, এরা একটা অপরটাকে ছেড়ে থাকতে পারে একদিক থেকে, দুই দিক থেকে নয়। কম্পোজিটটা পার্টকে ছেড়ে থাকতে পারে না, পার্টটা কম্পোজিটকে ছেড়ে থাকতে পারে, এই অর্থে। কারণ কম্পোজিশনটা এক্সটার্নাল, বারবার করে বলছে কম্পোজিশনটা একটা এক্সটার্নাল রিলেশন। And that even though we can never put these elementary substances completely outside this state of combination and isolate them, reason must still think of them as the primary subjects of all composition, and hence think of them prior to it as simple beings. দেখো, ওটা ভালো করে বলে দিলেন এখানে, একেবারে ন্যায়ের মতন কথা। বাস্তবত অবয়বীকে ছেড়ে অবয়ব থাকতে পারে না, অবয়বকে ছেড়ে অবয়বী থাকতে পারে না। কিন্তু মানে তুমি যদি ভেঙে ফেলো অবয়বীকে, তাহলে অবয়ব থাকতে পারে, কিন্তু সেটাও তো কম্পোজিট। আমাদের এক্সপিরিয়েন্সে আমরা তো পরমাণুকে কখনো আমাদের ইনটুইশন হয় না। তাহলে আমরা কি কি বুঝতে পারি? ইন থট আমরা বুঝতে পারি যে কম্পোজিটটা এক্সটার্নাল, কিন্তু তার সিম্পল পার্টটা সেটা থাকতে পারে, ইন্ডিপেন্ডেন্ট এক্সিস্টেন্স আছে, এবং সিম্পল পার্টটা আগে আছে, কম্পোজিটটা পরে আছে, এটাও আমরা বুঝি। সিম্পল পার্টটা আছে বলে কম্পোজিটটা আছে। তাহলে আমাদের এক্সপিরিয়েন্সের দিক থেকে কি হয়? এক্সপিরিয়েন্স দিক থেকে আমরা কম্পোজিটকে আগে পাই, সিম্পলকে পাই না। কিন্তু থটে বুঝতে পারি সিম্পলের এক্সিস্টেন্স আগে, কম্পোজিটের এক্সিস্টেন্স পরে। তাহলে এক্সপিরিয়েন্সের থেকে একরকম একদিক থেকে যায় এক্সপিরিয়েন্স, আর থটটা উল্টো দিক থেকে যায়। কারণ তো এটা সবসময় দেখিয়েছেন যে এক্সপিরিয়েন্সটা আগে, এক্সপিরিয়েন্সটা কমপ্লেক্স, মাল্টি লেয়ার্ড, এবং তার কিছু আপ্রারাই কন্ডিশন আছে। এটা সব জায়গায় দেখিয়েছেন। এখানে ঠিক ওই আর্গুমেন্ট নয়, কিন্তু ওরকম একটা আর্গুমেন্ট দিচ্ছেন এক্সপিরিয়েন্সের দিক থেকে আগে। আমার ধারণা এই জায়গাটা তোমাদের স্পষ্ট হয়েছে। আজকে অলরেডি 7:09 বাজে। আমরা কি অ্যান্টিথিসিসটা ধরবো নাকি এখানে ছাড়বো? তোমরা একটু বলো, সাজেস্ট করো। সবাই চুপ কেন? একটা কিছু স্যার নেক্সট দিন করি, কারণ এইটা অনেকটা মানে একটু ডিফিকাল্ট ছিল, মাঝখানে প্রসেস করতে সময় লাগলো। তাহলে আমরা এখানে তোমরা আমাকে মনে করিয়ে দিও যে সেকেন্ড যেটা আমাদের অ্যান্টিনমি, সেখানে সেইটা আমরা পরের দিন তার বি পার্টটা, মানে তার অ্যান্টিথিসিসটা থেকে শুরু করব। তাহলে আমরা এখানে বলি, সত্যি এই আর্গুমেন্ট গুলো খুব ডিফিকাল্ট আর্গুমেন্ট, এবং কান্টের এক্সপ্লেনেশনে অনেকটা সময় ব্যয় করেছেন। আমি তো এক্সপ্লেনেশন গুলো ধরে ধরে বলছি না, কিন্তু এক্সপ্লেনেশন গুলো ধরে ধরে পড়তে গেলেই আমাদের এক একটা এক্সপ্লেনেশনে 10টা-15টা লেকচার লেগে যাবে। সেই জন্য আমি এক্সপ্লেনেশন গুলো আর ধরে ধরে বলছি না, সেগুলো তোমাদের উপর ছেড়ে দিচ্ছি, তোমরা পড়ে নিও। তাহলে এখন আমরা বুঝতে পারলাম, আর্গুমেন্ট পেয়ে গেলাম কেন সিম্পল মানতে হবে।
ওয়ার্ল্ডে। তাহলে এবার আর্গুমেন্ট শিখবো অ্যান্টিথিসিসে সিম্পল মানা যাবে না কেন। কাজে অ্যান্টিথিসিসে বলছেন নো কম্পোজিট থিং ইন দ্য ওয়ার্ল্ড কনসিস্টস অফ সিম্পল পার্টস, একটা অংশ বি, and nowhere in it does there exist anything simple. কোনো কিছু সিম্পল নেই। দেখো দ্বিতীয় দাবিটা প্রথম দাবির থেকে সবসময় বেশি জোরালো, কারণ প্রথমে বলছে যে কোনো কম্পোজিট নেই, এমন কোনো কম্পোজিট পাওয়া যাবে না যার সিম্পল পার্টস আছে, কম্পোজিট সম্পর্কে বলা হচ্ছে। কিন্তু দ্বিতীয় দাবিটা বলা হচ্ছে সিম্পল বলে কিছু হয়ই না। এইখানে আজকে শেষ করছি, আশা করি পরের দিন হবে, যদি আমার শরীর স্বাস্থ্য ঠিক থাকে। তোমাদের কোনো প্রশ্ন থাকলে বলো, না হলে এখানে স্যার একটা জিনিস একটু মানে মনে হচ্ছিল, সেটা হচ্ছে যে যে জায়গাটায় বললেন যে টাইমের যখন আমরা পার্ট ভেবে নিই তখন সেখানে ওই মানে টাইমকে বাদ দিয়ে টাইমের ওই পার্ট আছে এমনটা হতে পারে না, কিন্তু যখন আমরা একটা কর্পোরিয়াল অবজেক্টের বা সাবস্টেন্সের কম্পোজিটের কথা ভাবি তখন সেটাকে বাদ দিয়ে তার পার্টটা থাকতে পারে। ফর এক্সাম্পল টেবিলকে বাদ দিয়ে টেবিলের পায়া থাকতে পারে। তো এখানে আমরা কি শুধুমাত্র তার যে মানে ওয়ার্ল্ডলি অ্যাপিয়ারেন্স বা ওয়ার্ল্ডলি এক্সিস্টেন্স এটার দিকেই ফোকাস করে এই বিষয়টাকে বুঝবো? কারণ টেবিল যখন বলছি, টেবিলের থেকে টেবিলের পায়াকে আমি মানে ফিজিক্যাল স্টেটে আলাদা করে পাচ্ছি, বুঝতেও পাচ্ছি, কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমার ভেতরে মানে আমার কনসেপ্ট লেভেলে বলি বা আমার আইডিয়ার লেভেলে বলি, সেখানে টেবিল থেকে তো টেবিলের পার্টকে আলাদা করতে পারছি না। যতই আমি টেবিল বলি টোটালটাকে নিয়েই আমি টেবিল বলছি। না না, সেখানে একটু হচ্ছে এখানে সমস্যাটা হচ্ছে এই যে এখানে থট আর রিয়েলিটির মধ্যে পার্থক্য করছেন না, কারণ এই ডিভিশনটা তুমি যেটা করতে চাইছো সেটা নয়। এটা টেবিলের পার্ট নয়, যেখানে তুমি তোমার স্লিপ হচ্ছে সেটা হচ্ছে টেবিল আর টেবিলের পার্ট, সেটা নয়। টেবিলটা একটা জিনিস, হ্যাঁ, আর পার্টটা একটা জিনিস। এখন থটেও আমি বুঝতে পারি টেবিলটা নেই কিন্তু পার্টটা আছে, এটা থটে বুঝতে পারি, কোনো অসুবিধা নেই থটে বুঝতে। কিন্তু মানে মানে কি বলবো, যে পূর্ণকাল নেই খণ্ডকাল আছে, এটা থটে বুঝতে পারি না, এই অর্থ। এটা থটেও হবে না। টেবিল আর টেবিলের পার্টের যে পার্থক্যটা, এটা থটেও হবে, অ্যাকচুয়ালিও হবে। টেবিলটা নেই, আমি চিন্তা করতে পারি টেবিলটা নেই, পায়াটা পড়ে রয়েছে, বাকি টেবিলটা ভেঙে নিয়ে চলে গেছে, থটে বুঝতে অসুবিধা কি? স্যার এই পার্থক্যটা এই কারণেই করতে পারে কি, যেহেতু আমাদের টেবিলের একটা কনসেপ্ট আছে, ধরুন যার টেবিলের কনসেপ্ট নেই তার কাছে সে কিন্তু চিন্তার ক্ষেত্রেও এটা করতে পারবে না যে টেবিল আছে কিন্তু টেবিলের পায়া নেই। বা যেমন ধরুন কেউ গাড়ি দেখেনি, গাড়ি আর গাড়ির চাকার মধ্যে তো পার্থক্য করতে পারবে না, এখানে জোরটা ওই জায়গাটা নয়। এখানে জোরটা হচ্ছে সাবস্টেন্সিয়ালিটির ওপর। সাবস্টেন্সের কনসেপ্টটা আলাদা। সাবস্টেন্সের কনসেপ্ট হলেই সেখানে সেটা যদি কম্পোজিট সাবস্টেন্স হয়, এটা কনসেপচুয়াল ব্যাপার, কম্পোজিট সাবস্টেন্স হয় তাহলে পার্টের সঙ্গে তার একটা সম্পর্ক থাকবে এবং এই সম্বন্ধটা হবে এক্সটার্নাল। দুটো পয়েন্ট, কম্পোজিট সাবস্টেন্স, যে কোনো সাবস্টেন্স নয়, কম্পোজিট সাবস্টেন্স, সিম্পল সাবস্টেন্স আর কম্পোজিট সাবস্টেন্স। একদিকে সিম্পল সাবস্টেন্স, একদিকে কম্পোজিট সাবস্টেন্স। কম্পোজিট সাবস্টেন্স হলে তার সিম্পল পার্ট থাকতে হবে,
এবং পার্ট আর হোলের মধ্যে যে সম্পর্কটা, সেই সম্পর্কটা হচ্ছে এক্সটার্নাল, ইন দ্য সেন্স দ্যাট পার্ট হোলকে ছেড়ে থাকতে পারে, হোল পার্টকে ছেড়ে থাকতে পারে, ফিজিক্যালিও পারে, কনসেপচুয়ালিও পারে। আমি কনসেপচুয়ালি বুঝতে পারি টেবিল যে পরমাণুগুলো দিয়ে তৈরি হয়েছে, একটা সময় ছিল যখন সে পরমাণুগুলো আলাদা আলাদা ছিল, টেবিলটা ছিল না। আমি বুঝতে পারি, কোনো অসুবিধা নেই। সাবস্টেন্সের ক্ষেত্রে এটা হবে। কিন্তু যেখানে সাবস্টেন্স নয় অথচ কম্পোজিট, যেমন এক্সাম্পল দিলাম যে স্পেস টাইম, সেখানে এই চিন্তাটাই করতে পারবে না। এটা পুরোটা থটের লেভেলে, ফিজিক্যাল লেভেলে নয়। কারণ উনি বলেই দিচ্ছেন, ওই যখন বলছেন সাপোজ, ইমাজিন যে কম্পোজিট পার্ট দিয়ে তৈরি নয়, সব কম্পোজিটকে আমি ইমাজিনেশনে বাদ দিলাম, তাহলে পুরোটাই বোঝা যাচ্ছে থট এক্সপেরিমেন্ট করছেন উনি। ফিজিক্যাল অবজেক্ট নিয়ে ওর খুব একটা কনসার্ন নয়, কারণ সেগুলো নিয়ে তো ফিজিসিস্টরা বলবেন। কাজে নৈয়ায়িকরা যেটা করছেন সেটা একরকমের আপ্রায়রায় ফিজিক্স। ওই মেটাফিজিক্সটা হচ্ছে আপ্রায়রায়। তাহলে এখানে কি এভাবে এখানে বুঝতে পারি এভাবে যে টাইম এন্ড স্পেস ট্রুলি অর প্র্যাকটিক্যালি কম্পোজিট কোনো কিছুর কম্পোজিশন নয়, দ্যাট ইজ ওয়াই এর পার্ট অ্যান্ড হোল এভাবে আমরা থটেও বুঝতে পারি না। বাট অন দি আদার হ্যান্ড সাবস্টেন্স এটা একটা কম্পোজিশন, সিম্পল পার্টস এর কম্পোজিশন, তাই এটার হোলকে বাদ দিয়ে পার্টকে ভাবা যায়। এরকম ভাবে কি আবার বলছি, স্পেস এন্ড টাইম কম্পোজিশন নয়, এই কথাটা এক অর্থে ঠিক আর এক অর্থে ঠিক নয়। স্পেস এন্ড টাইম কম্পোজিশন নয়, এটা কনসিয়াস সেন্সে ইয়েস, এবং বেশিরভাগ সেন্সেই ইয়েস। হ্যাঁ, কিন্তু আমরা স্পেস এন্ড টাইমকে কম্পোজিশন হিসেবে আবার বলছি থটের লেভেলে ভাবতে পারি। আমি ভাবতে পারি যে টাইম হচ্ছে ফোনের ধারা, এটাই হচ্ছে টাইম। কারণ মানে বৌদ্ধরা তো স্পেস মানবেন না, টাইম মানেন। টাইম ওই ক্ষণের ধারা, কিন্তু ধারাটাকে বাদ দিয়ে শুধু ক্ষণটা আছে, এটা ভাবতে পারা যায় না। তাহলে কম্পোজিট হিসাবে ভাবতে পারো তুমি সেটাকে। এখানে ওই যে আবার জোর দিয়ে বলছি যে সাবস্টেন্স কম্পোজিট অফ সাবস্টেন্স, এইটার ওপর জোর। সাবস্টেন্স হলে সেটা হবে না, আলাদা করতে পারবে না। মানে আলাদা করতে পারবে সাবস্টেন্স হলে, যেগুলো সাবস্টেন্স নয় সেখানে আলাদা করা যায় না। এখানে জোরটা হচ্ছে সাবস্টেন্সের ওপর, যার জন্য বললাম যে এই জায়গাটা খুব মন দিয়ে ধরতে হবে। আমাকে 10 বার পড়ে জায়গাটা বুঝতে হয়েছে, তাও বুঝেছি কিনা তোমরা বলবে। এখন কি কথাটা ক্লিয়ার হচ্ছে? হ্যাঁ স্যার, এখন ক্লিয়ার। এবার একবার পড়ে দেখতে হবে। হ্যাঁ, পড়ে দেখো, ওখানে দেখো সাবস্টেন্সের ওপর জোর বলছেন। ওখানে সাবস্টেন্স হলে ওটা, সেখানে কিন্তু সাবস্টেন্স অথচ কম্পোজিট, সাবস্টেন্স এন্ড কম্পোজিট সাবস্টেন্স। তাহলে সংস্কৃত ধর্ম এটা হলে কিন্তু সেটার এক্সটার্নাল রিলেশন। এক্সটার্নাল রিলেশন কোন ক্ষেত্রে হয়? যেখানে আলাদা করা যায়। ইন্টারনাল রিলেশন কোথায় হয়? যেখানে আলাদা করা যায় না, ইন্টারনাল রিলেশন। তুমি টেবিল থেকে টেবিলের বর্ণকে আলাদা করে ফেলতে পারবে না, এটা ইন্টারনাল রিলেশন। যেই পাশে বর্ণ পড়ে রইলো ও পাশে টেবিল, এরকম হবে না। বা টেবিলটা নেই, বর্ণটা আছে, এটা হবে না। তাহলে টেবিল আর টেবিলের বর্ণ ইন্টারনাল রিলেশন, কিন্তু সাবস্টেন্স আর তার পার্ট, কনস্টিটিউয়েন্ট পার্ট, এটা এক্সটার্নাল রিলেশন। এই এতগুলো পয়েন্টে
একসাথে ধরলে তবে কান্টের আর্গুমেন্টটা বোঝা যাবে। ইন্টারনাল রিলেশন, এক্সটার্নাল রিলেশন, কম্পোজিট এবং নন কম্পোজিট, কর্পোরিয়াল সাবস্টেন্স অ্যান্ড নন কর্পোরিয়াল, কর্পোরিয়াল কম্পোজিট, নন কর্পোরিয়াল কম্পোজিট, এই সবগুলোকে একসাথে করে বুঝলে আর্গুমেন্টটা বোঝা যাবে যে আর্গুমেন্টটা কোথায় দাঁড়াচ্ছে। আর কিছু প্রশ্ন আছে তোমাদের? না থাকলে এখানে আমরা শেষ করি। আসলে কি হচ্ছে, আমাদের এত কথা এসে যাচ্ছে, কারণ এখানে তো কান্ট অনেক নতুন কথা বলছেন। একটু স্টপ করে নি।